যুদ্ধ বিগ্রহের আশঙ্কা আছে। রাজনাথ সিং এর বক্তব্য প্রসঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা ভারতের সঙ্গে যুদ্ধ বিগ্রহের আশঙ্কা আছে তা কোনোভাবে মনে করেন না পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। শান্তি রক্ষার জন্য ভারতের সশস্ত্র বাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে বলা বাংলাদেশের জন্য উদ্বেগের কিনা রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রশ্নের জবাবে কথা বলেন তিনি বলেন, আমি যতটা উদ্বিগ্ন তার চেয়ে বেশি অবাক। ভারতের প্রতিরক্ষা মন্ত্রী এ ধরনের কথা কেন বললেন? আমি এটার কোনো কারণ খুঁজে পাই না। আমি কোনোভাবে মনে করি না ভারতের সঙ্গে আমাদের যুদ্ধ বিগ্রহ হওয়ার আশঙ্কা আছে। চলমান রাশিয়া ইউক্রেন ও ইসরায়েল হামাস সংঘাত এবং বাংলাদেশের বর্তমান পরিস্থিতির কথা উল্লেখ করে গতকাল শনিবার ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং তার দেশের সামরিক কমান্ডারদের এসব ঘটনা প্রবাহ বিশ্লেষণ করার পরামর্শ দেন। একই সঙ্গে সামরিক বাহিনীতে অপ্রত্যাশিত ঘটনা মোকাবেলার জন্য প্রস্তুত থাকতে বলেন তিনি। রাজনাথ সিং এর এ সংক্রান্ত বক্তব্যের প্রসঙ্গে তৌহিদ হোসেন আরো বলেন, উনি এটা কি তার নিজের দেশের কনজামশনের জন্য বলেছিলেন কিনা সেটা আমাদের বুঝতে হবে। আর উনি যেভাবে বলেছেন বিটিং অ্যারাউন্ড দ্য বুশ অনেকটা, কারণ ইউক্রেনে যুদ্ধের কারণে তো ভারতের যুদ্ধ প্রস্তুতির কোনো প্রয়োজন দেখি না, বা হামাসের সঙ্গে যে সমস্যা হয়েছে তাতে করে ভারতের এখানে কি সম্পর্ক তিনি বলেন। আর এর সঙ্গে ইউক্রেন ও হামাসের সঙ্গে বাংলাদেশ কি করে তুলনীয় হয় এটাও আমার বোধগম্যতার বাইরে। অপ্রয়োজনীয় হবে এমন কোনো প্রতিক্রিয়া দেখাতে চাই না। আমরা অবশ্যই দেখব যে উনি এরকম কথা কেন বলেছেন। শেখ হাসিনাকে দেশে এনে বিচারের মুখোমুখি করা হবে জানালেন তাজুল ইসলাম। গণহত্যার অভিযোগে করা অধিকাংশ মামলার প্রধান আসামি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে ট্রাইব্যুনালে বিচারের মুখোমুখি করা হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনার জন্য নবনিযুক্ত চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। তিনি বলেছেন, ভারতের সঙ্গে বাংলাদেশের অপরাধী বিনিময় চুক্তি রয়েছে, সেই চুক্তির আলোকে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করা হবে। গণহত্যার মামলার অন্য যারা আসামি রয়েছেন তারা যেন দেশের বাইরে পালিয়ে যেতে না পারেন সে বিষয়ে প্রসিকিউশনের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হবে। রবিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। তাজুল ইসলাম বলেন, গণহত্যার এভিডেন্স নষ্ট হওয়ার আগেই সংরক্ষণ করা বড় চ্যালেঞ্জ। আমরা দেশবাসীর কাছে আহ্বান জানাচ্ছি, আলামত নষ্ট হওয়ার আগেই যার কাছে গণহত্যা নির্যাতনের যে এভিডেন্স আছে আপনারা ট্রাইব্যুনালের প্রসিকিউশনের কাছে বা তদন্ত সংস্থার কাছে জমা দিন। তিনি আরো বলেন, শেখ হাসিনা সহ যত প্রভাবশালী আসামি হোক না কেন সবার সঙ্গে সমান আচরণ করা হবে। কারো প্রতি যেমন জুলুম করা হবে না তেমনি কাউকে ছাড়ও দেওয়া হবে না। ট্রাইব্যুনালে বর্তমানে বিচারাধীন মামলার কি হবে এমন প্রশ্নের জবাবে প্রসিকিউটর তামিম বলেন, তারা যেন ন্যায় বিচার পান তা নিশ্চিত করার চেষ্টা করা হবে। এ সময় উপস্থিত ছিলেন ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এম.এইচ তামিম সহ অন্যরা। রাষ্ট্র মেরামতের এখনই সময় জানালেন এম শাখাওয়াত হোসেন। অন্তর্বর্তী সরকারের 1 মাস ভেঙে পড়া প্রতিষ্ঠানগুলোকে সংস্কার করে বাংলাদেশকে আধুনিক রাষ্ট্রে পরিণত করাই প্রধান চ্যালেঞ্জ। বাংলাদেশের ইতিহাসে শুধু নয়, বিশ্ব ইতিহাসেও 2024 সালের 5 আগস্ট গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে থাকবে। আরব বসন্তেও এমন গর্জে ওঠেনি যেমন গর্জে উঠেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের তরুণ শিক্ষার্থীরা। শেখ হাসিনার ফ্যাসিবাদী সরকারের দম্ভের কারণে এক পর্যায়ে সারা দেশে সাধারণ মানুষের মধ্যে এ আন্দোলন ছড়িয়ে পড়ে। এ আন্দোলনের প্রায় 800 তাজা প্রাণ ঝরে যায়। দৃষ্টিশক্তি হারান ও পঙ্গুত্ব বরণ করেন প্রায় সমপরিমাণ মানুষ। এ আন্দোলনের রাজপথে আরো কত মানুষের রক্ত ঝরেছে তার হিসাব পাওয়া সহজ নয়। এত মানুষের রক্তের বিনিময়ে হাসিনার ফ্যাসিবাদী সরকারের পতন হয়েছে। হাসিনা তার পরিবারের আরেকজন সদস্য নিয়ে দেশ ছেড়ে পালিয়ে পার্শ্ববর্তী দেশে আশ্রয় নিয়েছেন। পেছনে ফেলে গেছেন তার দলের সমর্থক আর নৃশংসতার সহযোগী হ্যান্সম্যানদের। হাসিনার পতনের মধ্য দিয়ে বাংলাদেশের জনগণ দ্বিতীয় স্বাধীনতা পেয়েছে। প্রতিষ্ঠিত হয়েছে বিশ্ববরেণ্য নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার। এই সরকারের সামনে অনেক কঠিন চ্যালেঞ্জ রয়েছে। এর মধ্যে হলো ভেঙে পড়া প্রতিষ্ঠানগুলোকে সংস্কার করে বাংলাদেশকে একটি আধুনিক রাষ্ট্রে পরিণত করা ও বিপর্যস্ত অর্থনীতিকে পুনরুদ্ধার। চারদিকে সবার মাঝে বিশেষ করে তরুণদের প্রত্যাশা হলো রাষ্ট্র মেরামত। এর জন্যই তারা বুকের তাজা রক্ত দিয়েছেন। অন্তর্বর্তী সরকারের কাছে তরুণ প্রজন্ম ও দেশবাসীরও আকাঙ্ক্ষা যে এই সরকার বাংলাদেশ রাষ্ট্রের মেরামতে পথিকৃত হয়ে উঠবে। বাংলাদেশের রাষ্ট্র মেরামত বা সংস্কারের যে প্রয়োজন তার জন্য ইতিহাস ঘাটার প্রয়োজন নেই। শেখ হাসিনা সরকারের 15.5 বছরের দুঃশাসন ও স্বৈরাচারী শাসন বর্তমান বিশ্বের আধুনিক রাষ্ট্রে বিরল। শাসক হিসেবে শেখ হাসিনা ভয়াবহ একনায়কতন্ত্রের উদাহরণ হয়ে থাকবেন। তার নাম হিটলার ও মুসোলিনির কাতারে দাঁড় করানো যায়। এ কারণে রাষ্ট্র সংস্কারের অত্যন্ত জরুরি বিষয়গুলো হলো ভবিষ্যতে এ ধরনের ফ্যাসিবাদী সরকারের উত্থানের পথ রোধ করা। 5 আগস্টের এমন রক্তাক্ত বিপ্লবের পর আমাদের দেশের যে কোনো সচেতন নাগরিক শাসনের কাঠামো পরিবর্তনের পক্ষে রায় দেবেন বলেই মনে করি। এই প্রেক্ষাপটে রাষ্ট্রের কাঠামো পরিবর্তন আগামী দিনের সরকারগুলো যাতে দানবীয় শক্তিতে পরিণত
পরিণত না হয় এবং বাংলাদেশ রাষ্ট্র যাতে প্রকৃত গণতান্ত্রিক ও গণপ্রজাতন্ত্র হয়ে ওঠে তার জন্য সংক্ষেপে আমার ব্যক্তিগত মতামত তুলে ধরছি। এখানে রাষ্ট্র সংস্কারের গুরুত্বপূর্ণ কিছু দিক নিয়ে আলোকপাত করা হলো। বিকেন্দ্রীকরণ। বাংলাদেশ জনসংখ্যার দিক থেকে বিশ্বের 8ম বৃহত্তম দেশ। জনসংখ্যা প্রায় 17.5 কোটি। ছোট দেশ হলেও এত বিরাট জনগোষ্ঠীর কাছে সরকারকে নিয়ে যেতে হলে বাংলাদেশকে ন্যূনতম 5টি প্রদেশে ভাগ করে একটি ফেডারেল কাঠামো রাষ্ট্র করা যেতে পারে। পূর্ব ও পশ্চিম অঞ্চলে 2টি করে 4টি প্রদেশ ও বৃহত্তর ঢাকা নিয়ে আরেকটি প্রদেশ। মেট্রোপলিটন ঢাকা কেন্দ্র শাসিত থাকবে। কেন্দ্রের হাতে প্রতিরক্ষা, পররাষ্ট্র, সীমান্ত ও সমুদ্র নিরাপত্তা ব্যবস্থা, যোগাযোগ ও বৈদেশিক সাহায্য সহযোগিতার মতো বিষয়গুলো থাকবে। দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ। বাংলাদেশের অনেক রাজনৈতিক দল ও চিন্তাবিদেরা অনেক আগে থেকে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের দাবি করে আসছেন। এটি শুধু সময় দাবি নয়, আধুনিক রাষ্ট্র পরিচালনা ও সুষ্ঠু ধারার রাজনীতির জন্য অত্যাবশ্যক। নির্বাচন ব্যবস্থা। ফেডারেল রাষ্ট্র কাঠামো বাংলাদেশের সংস্কারের অন্যতম দিক হয় নির্বাচন ব্যবস্থাকেও সংস্কারের আওতায় আনতে হবে। পরিবর্তন করতে হবে নির্বাচন আইন এবং ভোটের পদ্ধতি। রাজনৈতিক দল সম্পর্কিত আইন। বাংলাদেশের রাজনৈতিক দলগুলো যাতে আরো স্বচ্ছ ও গণতান্ত্রিকভাবে রাজনীতি করতে পারে তার জন্য রাজনৈতিক দল নিবন্ধন আইন প্রয়োজন। এর মাধ্যমে দলগুলোকে রাষ্ট্রের সঙ্গে নিবন্ধিত হতে হবে। উল্লেখ্য, বিদ্যমান নির্বাচনে অংশগ্রহণের জন্য আলাদাভাবে নিবন্ধন বলবৎ রেখেই ওই ধারার পরিবর্তন করা হবে। পুলিশ কমিশন ও প্রশাসন। বাংলাদেশকে ফেডারেল রাষ্ট্র করতে গেলে পুলিশ প্রশাসনকেও বিকেন্দ্রীকরণ করতে হবে। কেন্দ্রে বিশেষ পুলিশ বাহিনী বা কেন্দ্রীয় রিজার্ভ ফোর্স থাকবে। পুলিশের তত্ত্বাবধান ও দিক নির্দেশনা দেওয়ার জন্য একটি কেন্দ্রীয় পুলিশ কমিটি গঠন করতে হবে। কেন্দ্রীয় অনুসন্ধান ইউনিট নামক বিশেষ বাহিনীরও প্রয়োজন রয়েছে। বিচারপতি নিয়োগের পর্ষদ। বিচারপতি নিয়োগের পর্ষদ গঠনের বিষয় নিয়ে বহু বছর ধরে আলোচনা চলছে। অতীতে বিচার বিভাগ সরকার দ্বারা প্রভাবিত হয়েছে, কারণ বিচারপতিদের নিয়োগ পদ্ধতিটি ছিল ত্রুটিপূর্ণ। বিচার ব্যবস্থাকে অবশ্যই স্বাধীন করতে হবে বলছিলেন ডক্টর এম শাখাত হোসেন, অন্তর্বর্তীকালীন সরকারের বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং নৌ পরিবহন উপদেষ্টা।